আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আমার পরিচয় পর্বটা দিয়ে নিই। আমি শাহিদুল ইসলাম, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, ডক্টর নুরুল আমিন ডিগ্রি কলেজ, শিবচর, মাদারীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে মনোবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় আদর্শ বিচার আলোচনা করব। শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে? বিচ্যুতি কি তা বলতে পারবে, আদর্শ বিচ্যুতি কি তা বলতে পারবে, অবিন্যস্ত বিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমে আসি আমরা বিচ্যুতি কি। কেন্দ্র প্রবণতার অঙ্কের সাহায্যে কোনো বন্টনের কেন্দ্রের অবস্থান জানা যায়, কিন্তু এর সাহায্যে শাপালক্ষ সমূহ কেন্দ্রের চারদিকে কতটুকু বিস্তৃত তা জানা যায় না। এর জন্য প্রয়োজন বিস্তৃতি বা বিস্তৃতির পরিমাপ সমূহ। শিক্ষার্থীরা, এবার আসি পরিমিতি ব্যবধান বা বিচ্যুতি কাকে, আদর্শ বিচ্যুতি কাকে বলে। কোন বন্টনের বিস্তৃতি বা বিচ্যুতির পরিমাপ নির্দেশ করার জন্য ব্যবহৃত অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল ব্যবহৃত অঙ্কটি হচ্ছে আদর্শ বিচ্যুতি। এটা পরিমিত ব্যবধান নামেও পরিচিত। জেপি গিলফোর্ড বলেন, আদর্শ বিচ্যুতি হলো পরিমাপ সমূহের গড় থেকে তাদের বিচ্যুতি বর্গ সমূহের গাণিতিক গড়ের বর্গমূল। শাপালক্ষ সমূহের বিচ্যুতির বর্গের গড় নিয়ে তার বর্গমূল করলেই আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। অর্থাৎ আদর্শ বিচ্যুতি হলো বিচ্যুতির বর্গের গড়ের বর্গমূল। আদর্শ বিচ্যুতি গ্রিক অক্ষর সিগমা দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই অবিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয় সূত্রটা জেনে নেই। দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে সিগমা, এটাকে গ্রিক অক্ষর সিগমা বলে। সিগমা ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এন হোল স্কোয়ার। এখানে আদর্শ সিগমা অর্থাৎ আদর্শ বিচ্যুতি, সামেশন যোগফল এক্স সাফল্যাঙ্ক, এক্স বার ইকুয়াল টু গড়। আর গড় করার জন্য সামেশন এক্স দিয়ে সাফল্যাঙ্কগুলোকে মোট সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। এন ইকুয়াল টু সাফল্যাঙ্কের মোট সংখ্যা। আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে আদর্শ নির্ণয় করতে হলে যে স্টেপগুলো ফলো করব সেগুলো প্রথমে একটু দেখে নিই। সাফল্যাঙ্ক সমূহ যোগ করে তার গড় বের করতে হবে। প্রথমেই প্রত্যেকটি সাফল্যাঙ্ক থেকে গড় বিয়োগ করে বিচ্যুতি বের করতে হবে। এই বিয়োগফলগুলোর বর্গ করতে হবে। উক্ত বর্গগুলো যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করে তার গড় বের করতে হবে। এই গড়ের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এসো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ যে কতগুলো উদ্দীপক দেওয়া আছে, কতগুলো উপাত্ত দেওয়া আছে। সেই উপাত্তগুলো থেকে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। তো শিক্ষার্থীরা, আমি একটি টেবিল দিয়েছি তোমাদেরকে, দেখো। টেবিলে প্রথম ঘরে সাফল্যাঙ্কগুলি আছে, ওগুলোকে আমরা ক্রমানুসারে সাজিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। দ্বিতীয় ঘরে আছে কলামে আমরা বিচ্যুতি বের করেছি। তৃতীয় হচ্ছে বিচ্যুতির বর্গ। এবার প্রশ্ন হলো বিচ্যুতি কিভাবে নির্ণয় করব। আমরা প্রথমেই এই সাফল্যাঙ্কগুলোকে যোগ করে সামেশন এক্স ইকুয়াল টু 287 পেয়েছি। এই 287কে আমরা মোট সংখ্যা দ্বারা, অর্থাৎ এখানে 10টি সংখ্যা আছে, এই 10টি সংখ্যা দ্বারা আমরা ভাগ করে এরপরে যে গড়টা পেয়েছি সেই গড় থেকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা করেছি, এই গড়টা পেয়েছি, এই গড় থেকে আমরা বিয়োগ করব হচ্ছে প্রত্যেকটা সাফল্যাঙ্ক। বিয়োগ করে আমি প্রথমটা পেয়েছি
মাইনাস 18.70, পরেরটা পেয়েছি মানে 13.70। এভাবে প্রত্যেকটা বিচ্যুতি পেয়েছি, অর্থাৎ গড় থেকে সাফল্যাঙ্কের বিয়োগ করে পেয়েছি। এখন আমরা এই বিচ্যুতিগুলোকে বর্গ করব, বিচ্যুতিগুলোকে বর্গ করব। এখন আমরা প্রথম বিচ্যুতি বর্গ করে পেয়েছি 349.69, অর্থাৎ এখানে যখন আমি বর্গ করলাম তখন এই বিয়োগ মাইনাসটা উঠে গেছে। সেক্ষেত্রে এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা বিচ্যুতিকে আমরা বর্গ করেছি, বর্গ করে টোটাল আমরা পেয়েছি 1652.10। আমরা পরবর্তী ঘরে অর্থাৎ আমরা গড় করার পরে এরপরে আমরা আদর্শ বিচ্যুতি দেখো সূত্রটা লিখলাম, সিগমা ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড এন এর বর্গ। শিক্ষার্থীরা আমরা টোটালটা লিখলাম, আমরা পেয়েছিলাম 1652.10, অর্থাৎ এখানে আমরা পেয়েছি, সেটাকে আমরা এই আমাদের অঙ্কে ব্যবহার করলাম এবং মোট সংখ্যা ছিল 10টি, 10 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা 165.21 পেয়েছি। এটাকে বর্গমূল করলে আমরা পেলাম হচ্ছে 12.85। এটা আমাদের আদর্শ বিচ্যুতি। শিক্ষার্থীরা এবার আমরা বিন্যস্ত পথ থেকে আদর্শ বিচ্যুতি নির্ণয়ের পরিমাপটা দেখে নেই। প্রথমে সূত্র সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ভাগ এন, আর বর্গমূল দিব আমরা। এখানে আদর্শ বিচ্যুতি সিগমা ইকুয়াল টু আদর্শ বিচ্যুতি, এফ ইকুয়াল টু পূর্ণ সামেশন যোগফল এক্স মধ্যবিন্দু, এক্স বার ইকুয়াল টু গড়, এর মোট সংখ্যা, আর সর্বশেষ বর্গমূল। তাহলে চলো আমরা একটা অঙ্ক করে আসি। সেটা হলো আমরা একটা উদ্দীপক দেওয়া থাকবে, তো সাধারণত বিন্যস্ত উপাত্ত থেকে এই শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন এই দুটি ঘর দেওয়া থাকবে। শ্রেণী ব্যবধান এবং পৌনঃপুন এই দুটি ঘর দেওয়া থাকবে, বাকি ঘরগুলো করতে হবে নিজেদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের কাজ হলো মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু নির্ণয় করার জন্য শ্রেণী ব্যবধানের দেখতে পাচ্ছ 65 থেকে 69, এই দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমাদের মধ্যবিন্দু ঘর বেড়ে যাবে। অর্থাৎ 65 থেকে 69-এর মধ্যে আমাদের 67 হলো এই দুটি সংখ্যার মধ্যবিন্দু, মধ্য অবস্থান করছে। এভাবে প্রত্যেকটা উপাত্তের শ্রেণী ব্যবধানের আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। এখানে 55 থেকে 59 পর্যন্ত 57, পরে 52, প্রত্যেকটা এভাবে আমরা মধ্যবিন্দু বের করেছি। এরপরে আমাদের কাজ হলো পৌনঃপুন ও মধ্যবিন্দু এই দুটোকে আমরা গুণ করব। গুণ করে এফ এক্স ঘরে আমরা সেটাকে বসিয়ে দেব। শিক্ষার্থীরা আবার বলছি, পৌনঃপুন ও মধ্যবিন্দু এই দুটো ঘরকে আমরা গুণ করে আমরা এই এফ এক্স ঘরে সবগুলো বসাবো। এর আগে আমরা কাজ করে নেব, সেটা হলো আমরা পৌনঃপুনের মোট সংখ্যাকে আমরা এন সমান যোগ করে মোট ফলাফলকে লিখব। এখন আমরা এই এফ এক্স ঘরে যতগুলো উপাত্ত পেলাম, সাফল্যাঙ্ক যত পেয়েছি, গুণ করে যা পেয়েছি সবটাকেই আমরা যোগ করব। তো এখানে পেয়েছি 25, এখানে পেলাম 1150। শিক্ষার্থীরা এখন আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয় করে অর্থাৎ তোমরা দেখে আসো, তোমরা এই সামেশন এফ এক্স ভাগ এন দ্বারা গড় করে এই মোট হয়েছে 1150-কে 25 দ্বারা ভাগ করে আমরা পেয়েছি 46। হ্যাঁ, তাহলে আমরা 46 থেকে দেখতে পাচ্ছ বিচ্যুতি বর্গ বিয়োগ করব। সেটা কিভাবে? এক্স মাইনাস এক্স বার, প্রত্যেকটা মধ্যবিন্দু থেকে আমি এই 46-কে বিয়োগ করবো, অর্থাৎ গড় পেয়েছি 46, সেটা বিয়োগ করব। 67 থেকে 46 বিয়োগ করলে আমরা পেয়েছি 21। এভাবে 62 থেকে 16 বাদ দিলে 16 পেয়েছি। প্রত্যেকটাকে এই মধ্যবিন্দু থেকে আমরা আমাদের গড়টা বিয়োগ করব।
গড়টা বিয়োগ করে আমরা টোটাল সবগুলো বিয়োগ বের করব। বের করার পর এরপরে আমাদের কাজ হলো এই বিচ্যুতিটাকে আমরা বর্গ করব। অর্থাৎ 21কে 21 দ্বারা গুণ করলে 441 পাওয়া যায়। এভাবে 16কে 16 দ্বারা গুণ করলে 256, 11 11 দ্বারা গুণ করলে 121, 6 দ্বারা গুণ করলে 136, এভাবে 1কে 4কে 4 দ্বারা গুণ করলে 16 হয়েছে, 81, 14 গুণ করলে 196, 19কে 19 দ্বারা গুণ করলে 361। এভাবে করে আমরা সবগুলো বিচ্যুতির বর্গ বের করলাম। এরপরে আমাদের যে কাজটা রয়েছে সেটা হলো আমরা এই বিচ্যুতির বর্গটাকে এই পৌনঃপুন দ্বারা গুণ করবো, পৌনঃপুন সারি দ্বারা গুণ করবো। তাহলে আমরা লেখার সময় এই বিচ্যুতির বর্গকে এই এর দ্বারা আমরা গুণ করে নেই। তাহলে এই 441কে যদি আমি 1 দ্বারা গুণ করি 441 হবে। এই 256কে আমি 3 দ্বারা গুণ করেছি, এটা 768 হলো। 121কে 1 দ্বারা গুণ করেছি, 121 হলো। 36কে 4 দ্বারা গুণ করেছি, আমার 144 হলো। এভাবে প্রত্যেকটা পৌনঃপুন আর এখানে বিচ্যুতির বর্গকে আমরা গুণ করে আমরা এখানে টোটালটা বসিয়ে দেব এবং সর্বোপরি আমরা এই যে রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটা ফলাফল আমরা নিচে লিখব। যোগ করে পেয়েছি আমরা 2950, এটা পেয়েছি। এই 2950 পেয়েছি। আমরা এখন সূত্র চলে দেবো সরাসরি। সূত্রে আমরা একটু গড় করেছি, এখন আমরা আদর্শ দিয়ে বের করবো। সূত্র লিখলাম। সূত্র লেখার পরে এখন আমাদের কাজ হলো যে এখানে আমরা সূত্রের যে মানটা বিচ্যুতি বর্গ পেয়েছি 2950 এবং মোট পৌনঃপুন অর্থাৎ পৌনঃপুনের সমষ্টি 25 পেয়েছি। এখন আমাদের কাজ হলো আমরা এই 2950কে 25 দ্বারা ভাগ করব। ভাগ করে পেয়েছি 118। এই 118কে আমি বর্গমূল করলেই 10.86 পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের আদর্শ বিচ্যুতি। তাহলে আশা করি বুঝতে পেরেছ নিশ্চয়ই। তোমাদের এবার মূল্যায়নের পালা। তোমাদের বলতে হবে বিচ্যুতি কি, এসডি এর পূর্ণরূপ কি। আশা করি পারবে। কিভাবে স্বাবলম্বীর গড় বের করতে হয় আশা করি এটাও বের করতে পারবে, সূত্রটাও বলতে পারবে এবং অঙ্কটা বের করতে পারবে। গড়টা বিচ্যুতির পরিমাপ সমূহের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করি ইনশাআল্লাহ সেটাও পারবে। একটি বাড়ির কাজ না দিলেই নয়। নিম্নে যে কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে এগুলো থেকে তোমাকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।